গল্প অফিডিয়ান। আমিনা গল্পের ৫তম অংশ। ক্রন্দনরত রুমাইশাকে নিজের বুকের মাঝে আগলে নিল সাফওয়ান। খানিক ফুপিয়ে কেঁদে অবশেষে থামল রুমাইশা। সাফওয়ান কি হচ্ছে কিছু না বুঝে এতক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। রুমাইশা কান্না থামিয়ে সাফওয়ানের বুক থেকে উঠে সাফওয়ানের মুখোমুখি বসে চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, কি হয়েছিল আপনার? আপনি এখানে কেন এসেছিলেন? সাফওয়ান সোজা হয়ে বসে গলা খাকারি দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সে কথা পরে বলছি, আগে বল তুই আমার ল্যাবের খোঁজ পেলি কিভাবে, আর ল্যাবের ভেতরে প্রবেশ করলি কিভাবে? রুমাইশা ঠোঁট উল্টে একে একে ওর আর শাফিনের করা সমস্ত কাজের বিবরণ দিল সাফওয়ানকে, শুধুমাত্র ওর আঘাতের কথাগুলো এড়িয়ে গেল ও। রুমাইশা আর শাফিনের কার্যকলাপের ডিটেইলস শুনে সাফওয়ান যারপরনাই অবাক হল। সবচেয়ে বেশি অবাক হল রুমাইশার ল্যাবের পাসওয়ার্ড ব্রেক করার ঘটনায়। কিন্তু তারপর মুহূর্তেই ওর মনে পড়ল রুমের বাউন্ডারিতে তো লেজার সেটআপ করা আছে, আর এই লেজারে যে কাউকে বার্ন করার ক্ষমতা রাখে। বিষয়টা মনে পড়তেই খপ করে রুমাইশার হাত ধরে ও ওর সমস্ত শরীর পরখ করতে করতে বলল, লেজারে কোথায় কোথায় পুড়েছে, কতখানি পুড়েছে, দেখা আমাকে, দ্রুত। রুমাইশার বলতে চাইল না সাফওয়ানকে ওর শরীরের পুড়ে যাওয়া অংশগুলোর কথা। তখন লেজার লেগে রুমাইশার শরীরের ডান দিকের বেশ কিছু জায়গায় বার্নের কারণে কালো বর্ণ ধারণ করেছে, কিছু কিছু জায়গায় ফোস্কা পড়ে লাল লাল হয়ে গেছে। কিন্তু সাফওয়ানের এমন টানা হ্যাচড়াতে এক পর্যায়ে রুমাইশা কোনো কথা না বলে একে একে দেখালো সব পোড়া জায়গাগুলো। সাফওয়ান আর সময় নষ্ট না করে দ্রুত উঠে বিছানা থেকে নামতে গেল বেডরুম থেকে ওর ল্যাবে গিয়ে বার্ন ক্রিম আনার জন্য। সাফওয়ানকে এমন তড়িঘড়ি করে নামতে দেখে রুমাইশা তাড়াতাড়ি করে বলে উঠল, উঠবেন না, উঠবেন না, আপনার গায়ে কিছু নেই, মানে নিচে কিছু নেই। সাফওয়ান যে অঙ্গভঙ্গি করে নামার প্রস্তুতি নিচ্ছিল সেইরকম ভাবেই ফ্রিজ হয়ে গেল। তারপর ঘাড় ঘুরিয়ে রুমাইশার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করল, তো? সাফওয়ানের এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল রুমাইশা, দমে গিয়ে এদিক ওদিক কিছুক্ষণ চোরা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তো মানে কি? জলজ্যান্ত একটা মেয়ে মানুষ বসে আছে এইখানে আর আপনি বলছেন তো? লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? সাফওয়ান ওভাবেই বসে রইল রুমাইশার দিকে তাকিয়ে, ধীরে ধীরে ওর ডান ভ্রু উঁচু হয়ে গেল, চোখের দৃষ্টি চোখা করে ও তাকিয়ে রইল রুমাইশার দিকে। সাফওয়ানের এমন লুচু দৃষ্টিতে রুমাইশা সাফওয়ানের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে দমে যাওয়া গলায় বলল, ওই ভাবে তাকানোর কি আছে? যা সত্যি তাই বলেছি। সাফওয়ান ওভাবে তাকিয়ে থেকেই বিছানার চাদরটা কোমরের নিচে জোড়াতে শুরু করল, জোড়াতে জোড়াতে বলল, অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমি একটা অতি ভদ্র ছেলে, দিনের বেলা। তারপর চাদরটা জড়িয়ে বিছানা থেকে নেমে গটগট পায়ে হেঁটে সাফওয়ান ওর রুমের বুক শেলফের সামনে দাঁড়িয়ে সেই নির্দিষ্ট বইটা টান দিল। সাথে সাথেই বুকশেলফটা ভাগ হয়ে সরে গেল। সাফওয়ান ঢুকল ল্যাবের ভেতর। কৌতূহলী রুমাইশাও নেমে এলো বিছানা থেকে, সাফওয়ানের পেছনে পেছনে সেও ঢুকল। আর ঢুকেই অবাক চোখে তাকিয়ে রইল ও। ল্যাবে ঢুকে ওর মনে হচ্ছে ও বাংলাদেশে নেই, লন্ডনের কোনো পরীক্ষাগারে ঢুকেছে। অদ্ভুত রকমের সাদা রঙা বিশালাকৃতির ল্যাবটা যেন সম্মোহনী ভঙ্গিতে ওকে নিজের দিকে টানছে। বিস্মিত নয়নে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো ও। এত বিশাল এরিয়া নিয়ে তৈরি ল্যাবটার ভেতরের একাংশ জুড়ে রয়েছে প্রায় শখানেক গুল্ম জাতীয় উদ্ভিদ, যার একটিকেও রুমাইশা এই জীবনে দেখেনি। কোনো কোনো গাছে ফুটে রয়েছে অদ্ভুত রকমের ফুল। আর সেসব থেকে অদ্ভুত রকমের বিদঘুটে গন্ধ আসছে। ল্যাবের ডান পাশের সমস্ত দেয়াল জুড়ে মৌমাছির কুঠুরির মতো মাঝারি সাইজের কাচের দরজা লাগানো বক্স। প্রতিটা বক্সের ভেতর ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালস রাখা। আর বাম পাশের দেয়ালটা জুড়ে ল্যাবের সবরকমের উন্নত মেশিনারিজ রাখা, দেয়ালের সাথে অদ্ভুতভাবে লেগে আছে সেগুলো।
রুমাইশাকে এমন বড় বড় চোখ করে ল্যাবটা দেখতে দেখে সাফওয়ান ওর কাছে এসে ওর হাত ধরে ল্যাবের প্রতিটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। প্রতিটা লিকুইড, প্রতিটা যন্ত্রাংশের কাজ বুঝিয়ে দিল ওকে। রুমাইশা শুধু দেখেই গেল, কিছু বুঝল না। কিন্তু হাঁটতে হাঁটতে রুমাইশা একসময় বুঝল যে এই রুমটাই শেষ না, এমন আরও রুম আছে। সাফওয়ান হেঁটে হেঁটে সেই নাম না জানা গাছগুলোর কাছে গিয়ে একটা গোলাকার লাল পাতার গাছ ধরে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরাতেই গাছের পেছনের দেয়ালের একাংশ শব্দ করে সরে গেল ডান দিকের দেয়ালের ভেতর। আর এরপরই সাফওয়ান যেন ওকে নিয়ে ঢুকলো অন্য এক জগতে। এই জায়গাটা দেখে মনেই হচ্ছে না যে এটা মাটির নিচে। মনে হচ্ছে পৃথিবীর বুকেই এক টুকরো জঙ্গল, যেখানে বৈচিত্র্যময় সরীসৃপদের বসবাস। পায়ের নিচে কোনো শান বাঁধানো নেই, পুরোটাই মাটি। সেই মাটির ওপরে অজস্র গাছপালা, আর সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে অদ্ভুত দর্শন সব রেপটাইল। গাছের ডালে কত রকমের সাপ ঝুলে রয়েছে তার হিসাব নেই। কিন্তু সাফওয়ান সেখানে ঢুকতেই প্রাণীগুলোর যেন কিছু একটা হলো, এতক্ষণের শান্ত পরিবেশ হঠাৎ করেই অশান্ত হয়ে উঠল। প্রাণীগুলো হুটোপুটি করে সাফওয়ানের দিকেই দ্রুত গতিতে ছুটে আসতে লাগলো চারদিক থেকে। প্রাণীদের এমন আচরণে ভড়কে গেল রুমাইশা। ও দ্রুত গিয়ে সাফওয়ানের পেছনে লুকালো। আর সাফওয়ান নিজের চোখ দুইটা বন্ধ করে দুই হাত মেলে দিল সেই সরীসৃপদের উদ্দেশ্যে। আর এরপর চারদিক থেকে ছুটে আসা বিভিন্ন আকৃতির, বিভিন্ন বর্ণের সরীসৃপগুলো সাফওয়ানের গা বেয়ে উঠে গেল মুহূর্তেই, ওর সমস্ত শরীরে জড়িয়ে রইল সেগুলো। এই অদ্ভুত দৃশ্য দেখে রুমাইশা এক ঝটকায় সাফওয়ানের থেকে সরে ভীতসন্ত্রস্ত হয়ে পেছনে থাকা দেয়ালের সাথে লেগে গেল। সাপও এমনিতেই খুব ভয় পায়, আর একসাথে এতগুলো সাপ দেখে ওর গলা শুকিয়ে গেল একেবারে। ঢোক গিলতে গিয়ে কিছুই পেল না। চোখ দুইটা বড় বড় হয়ে গেল ওর। খানিকক্ষণ পর সাফওয়ান ধীরে ধীরে ঘুরল রুমাইশার দিকে। আর আজ এই মুহূর্তে সাফওয়ানকে দেখার পর রুমাইশা সর্বোচ্চ ভয় পেল। চোখের পলক ফেলতেও যেন ভুলে গেল ও। বুকের ভেতরটা ভয়ের চোটে প্রচণ্ড দ্রুত গতিতে ওঠানামা করতে লাগল। সাফওয়ান রুমাইশার দিকে ফিরে অদ্ভুত রকমের একটা হাসি দিল। রুমাইশার পিলে চমকে গেল সাফওয়ানের হাসি দেখে। সাফওয়ানের জলজলে চোখ দুইটা এখন ধারণার চেয়েও বেশি জল জল করছে। চোখের ধূসর সবুজ রংটা গাঢ় হয়ে গেছে অনেকখানি। আর ওর চোখের গোলাকার পিউপিলটা তির্যক হয়ে লম্বা আকার ধারণ করেছে। সাপেরা যেমন থেকে থেকে জিহ্বা বের করে চারপাশের স্মেল নেয়, ঠিক সেভাবেই থেকে থেকে কুচকুচে কালো দ্বিখণ্ডিত লকলকে জিহ্বাটা অর্ধেকেরও বেশি বের হয়ে আসছে সাফওয়ানের মুখ দিয়ে। গায়ের আষ্টে চামড়াটা গিরগিটির শরীরে মতো যেন রং বদলাচ্ছে থেকে থেকে। লাল, নীল, বেগুনি হয়ে রংধনুর মতো শরীরময় খেলা করে বেড়াচ্ছে যেন রঙগুলো। সাফওয়ানের হাতের শিরা উপশিরাগুলো গাঢ় নীল রং ধারণ করে স্পষ্ট হয়ে ভেসে উঠেছে ওর হাতের ওপর অদ্ভুতভাবে। আর ওর তীক্ষ্ণ সূচালো ক্যানাইন দাঁতদ্বয় এই অদ্ভুত পরিবেশের স্বল্প আলোকে ঝকঝক করছে। দেয়ালের সাথে ভয়ে লেপ্টে যাওয়া রুমাইশার দিকে তাকিয়ে সাফওয়ান ওর ঝকঝকা দাঁত মেলে মাতালের মতো জোরে জোরে হাসতে লাগল, যেন ওর মারাত্মক নেশা হয়ে গেছে এই সাপগুলোর স্পর্শ পেয়ে। আর রুমাইশা ভয়ে কাতর হয়ে অসহায় চোখে দেখতে লাগল সাফওয়ানের এই সম্পূর্ণ নতুন রূপ। কাজ বাকি আছে অনেক, তাই ছোট্ট পর্ব দিয়েছি, ডোন্ট মাইন্ড আপুগণ। হতবিহ্বল হয়ে রুমাইশা দেয়ালে হাতড়াতে লাগল। কিন্তু ওরা যে দরজাটা দিয়ে ভেতরে ঢুকেছিল সেটা ওদের ঢোকার পর পরই আবার আগের মতো করেই বন্ধ হয়ে গেছিল। সেই দরজাটা যে আসলেই কোথায় সেটাও বোঝার উপায় নেই এখন আর। অসহায় দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে থেকে ও ভীতসন্ত্রস্ত হয়ে প্রাণপণে সেই দরজাটা খুঁজতে লাগল সমস্ত দেয়াল হাতড়ে। কিন্তু তাতে কোনো লাভ হলো না। সাফওয়ান অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর হাসি হেসে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকল রুমাইশার দিকে। ওর ওই চোখ দুটোর দিকে তাকানো যাচ্ছে না। প্রচণ্ডরকম হিংস্রতায় পরিপূর্ণ হয়ে আছে সেগুলো। ভয়ঙ্কর ওই চেহারার দিকে তাকালেই রুমাইশার গলা শুকিয়ে আসছে।
বের হওয়ার দরজা খুঁজে না পেয়ে অবশেষে হাল ছেড়ে দিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে সাফওয়ানের দিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল রুমাইশা। ওর আর কিছুই করার নেই। সাফওয়ান যদি এখন ওকে মেরেও ফেলে তবুও কিছুই করার থাকবে না। মনে মনে কালিমায় শাহাদাত পড়তে লাগলো ও, আর সৃষ্টিকর্তার কাছে মনে প্রাণে ক্ষমা প্রার্থনা করতে থাকল। সাফওয়ান ওর দিকে প্রতিটা কদম এগিয়ে আসার সাথে সাথে ওর হৃৎস্পন্দন বেড়ে চলল। চোখ বুজে নিল ও প্রাণপ্রিয় স্বামীর হাতে এই মুহূর্তে মৃত্যুবরণ করার জন্য। মৃত্যুকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করে নিল ও। আর তার কিছুক্ষণ পরই নিজের খুব কাছে সাফওয়ানের উপস্থিতি অনুভব করল রুমাইশা। সাফওয়ানের ভারী নিঃশ্বাস পড়ছে ওর মুখের ওপর, আর সেই সাথে ও অনুভব করল সাফওয়ানের শরীরে কিলবিল করতে থাকা অজস্র সাপ। সাফওয়ান ওইভাবেই দাঁড়িয়ে রইল রুমাইশার সামনে, ওই তির্যক চোখে রুমাইশাকে দেখতে থাকল ও। হঠাৎ করেই রুমাইশার চোয়াল শক্ত হয়ে এলো। হারিয়ে যাওয়া সাহস ফিরে পেল ও হঠাৎ করে। ওর মনে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, এটা জেনে যে সাফওয়ান ওর কোনো ক্ষতি করবে না। সাফওয়ান তো ওকে ভালোবাসে, ও তো সাফওয়ানের স্ত্রী। সাফওয়ান ওকে কেন আঘাত করবে? মোটেই সাফওয়ান আঘাত করবে না ওকে। এতক্ষণ ওর সাফওয়ান স্বাভাবিকই ছিল, এই সরীসৃপগুলোর ছোঁয়া পেয়েই সাফওয়ান এমন অস্বাভাবিক হয়ে গেছে। এদের মাঝেই কোনো ঝামেলা লুকিয়ে আছে, যা ও বুঝতে পারছে না। ওর চোখ মেলা প্রয়োজন এখনই। এইভাবে ভয় পেয়ে চোখ বন্ধ রেখে কিছুই হবে না। কিছুক্ষণ ভেবেচিন্তে নিজের মনের সাথে যুদ্ধ করে আকস্মাৎ চোখ মেলল রুমাইশা, আর চোখ মেলেই সাফওয়ানের শরীরে জড়ানো একটা কুচকুচে কালো সাপকে মুখ তুলে একেবারে ওর ঠোঁটের কাছে এগিয়ে থাকতে দেখল। সেটার লকল্যে কালো জিহ্বা থেকে থেকে বের হচ্ছে, চোখে তার অদ্ভুত দৃষ্টি রুমাইশার দিকে নিবদ্ধিত, যেন জিহ্বা দ্বারা এখনই রুমাইশার ঠোঁট ছুঁয়ে দিবে সাপটা। হঠাৎ করে সামনের পড়ে সাপের চেহারা পেয়ে রুমাইশা নিজের অজান্তেই চমকে উঠে আকস্মিকভাবে ক্ষিপ্র গতিতে সাপটার গলা ধরে টেনে ছুঁড়ে ফেলে দিল একপাশে। কিন্তু সাপটাকে ছোঁয়ার সাথে সাথেই সাপটার গলাটা যেন পুড়ে গেল। সাপটার গলা থেকে ধোঁয়া উঠতে লাগলো, পোড়া মাংসের গন্ধে বাগানটা ভরে উঠল যেন। সাপটা মাটিতে পড়ার সাথে সাথেই কিছুক্ষণ ছটফট করে ছুটে পালালো ঝোপঝাড়ের আড়ালে। রুমাইশা অবাক দৃষ্টিতে একবার সেই সাপটার দিকে দেখল, তারপর দেখল নিজের হাতখানা। এদিকে সাপটা সাফওয়ানের দেহ থেকে হঠাৎ করে ছুটে যাওয়ায় সাফওয়ান যেন টালমাটাল হয়ে গেল। ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলো ওর। রুমাইশা তখনই বুঝে গেল ওর কি করতে হবে। সাথে সাথেই সাফওয়ানের একেবারে কাছে এসে সাফওয়ানকে নিজের সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে জড়িয়ে ধরল, সমস্ত কিলবিল করা সাপ শুদ্ধ। আর সাথে সাথেই ওর স্পর্শ পাওয়া সমস্ত সাপ যেন নিজেদের শরীরে অদ্ভুত ধরনের যন্ত্রণা অনুভব করল। একে বেঁকে ছটফট করতে করতে যেরকম ভাবে ছুটে ওরা এসেছিল ঠিক সেভাবেই পড়ে যাওয়া, প্রায় অর্ধ গলিত শরীর নিয়ে যে যেদিকে পারল ছুটে পালালো। যে সাপগুলোর শরীরে রুমাইশার স্পর্শ লাগলো না সেগুলো ও অন্যগুলোর তাপে আর চাপে সাফওয়ানের শরীরটা ছেড়ে দিয়ে পালিয়ে গেল। রুমাইশা খেয়াল করল সাপগুলো এতক্ষণ সাফওয়ানকে কামড়ে ধরেছিল। যেখানে যেখান ওরা কামড়েছে সবখানেই দুইটা দাঁতের দাগ বসে গিয়ে নীল হয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে দাগগুলো মুহূর্তেই আবার মিলিয়ে যাচ্ছে। রুমাইশা বুঝল সাফওয়ানের এত ভয়ঙ্কর রূপের কারণ। কয়েকদিন পর পর সাফওয়ান ছাদ থেকে লাফ দিয়ে আসলেই এদিকে কেন আসতো এতদিনে বুঝে গেল ও। কিন্তু কেন আসবে ও নিজের ক্ষতি করার জন্য? সাপগুলো তো ওর শরীরে বিষের পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে। তারপরও ও কেন আসে এখানে? নাকি ওর অভ্যাস হয়ে গেছে সাপেদের বিষটা? ওর ওই হঠাৎ অসুস্থতা কি এই বিষের অভাবের কারণে? কিন্তু এদিকে সাফওয়ানের শরীর থেকে সবগুলো সাপ এক ঝটকায় ছুটে যাওয়ায় সাফওয়ান নিয়ন্ত্রণ হারালো নিজের ওপর থেকে। টালমাটাল হয়ে পড়ে যেতে নিল ও, আর তারপরই নিজেকে সামলে নিয়ে প্রচণ্ড ক্রোধে হিতাহিত অজ্ঞানশূন্য হয়ে গেল ও, দাঁতে দাঁত চেপে মুখ দিকে অদ্ভুত চাপা গোড়গোড় শব্দ করতে করতে ও এগিয়ে এলো রুমাইশার দিকে। রুমাইশা ভয় পেল না, সেখানেই দাঁড়িয়ে রইল।
সাফওয়ান ওর কোনো ক্ষতি করবে না সে বিশ্বাসে জীবজের ঝুঁকিয়ে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল ও। এক পাও নড়ল না। সাফওয়ান ক্ষিপ্ত হয়ে এগিয়ে এলো রুমাইশার দিকে। এই মুহূর্তে ওর প্রাণপ্রিয় স্ত্রী, ওর রিমুকে ও চিনতে পারল না। ক্ষিপ্র গতিতে রুমাইশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের সামনে থেকে, ধাক্কা খেয়ে রুমাইশা ছিটকে গিয়ে বাড়ি খেল পেছনের দেয়ালে। আর তারপরই সাফওয়ান বিদ্যুৎ গতিতে রুমাইশার কাছে এসে রুমাইশার গলা ঘরে উঁচু করে এক ঝটকায় উপরে উঠিয়ে নিজের উচ্চতার সোজাসুজি করে নিল। রুমাইশার পা শূন্য থেকে উপরে উঠে গুলো প্রায় 1 ফুট। সাফওয়ানের ইস্পাত কঠিন হাতের চাপে দম বন্ধ হয়ে আসলো ওর। আর তারপরই সাফওয়ান ওর গলা চেপে ধরেই ক্ষিপ্র গতিতে ওকে টেনে নিজের মুখের কাছে নিয়ে এসে ওর গলা আর বিউটিবোনের মাঝখানে বসিয়ে দিল ওর বিষদাঁত, আর ছুঁড়ে দিল ওর মারাত্মক বিষাক্ত ভেনমের খানিকটা রুমাইশার গলাতে। আর সেই ভয়ঙ্কর কামড়টা দিয়েই আবার রুমাইশাকে ছুঁড়ে দিল পেছনে থাকা দেয়ালের দিকে। ছিটকে পড়ে দেয়ালে বাড়ি খেয়ে মাটিতে আছড়ে পড়ল রুমাইশা। অসহ্য যন্ত্রণা দিয়ে ভেনমটা সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো ওর। মুখটা ওর এখনো সাফওয়ানের দিকে ফেরানো। সাফওয়ান নিজের হুঁশে নেই, উন্মাদের মতো মাটিতে হাঁটু গেড়ে বসে অর্থহীন আর্তনাদ করতে থাকলো ও। মাটিতে আছড়ে পড়া রুমাইশার চোখ দুইটা বিষের প্রকোপে ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে লাগলো, তবুও শেষবারের মতো বড় বড় করে চোখ মেলে একবার সাফওয়ানের চেহারাটা দেখে নিল ও। হাঁটু গেড়ে বসা সাফওয়ানের বিশাল শরীরটা ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়ল, কণ্ঠস্বর স্তিমিত হয়ে এলো, আর তারপর জ্ঞান হারালো সাফওয়ান। অসহায় চোখে সাফওয়ানের এই মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য অবলোকন করে রুমাইশার চোখ দুইটা বন্ধ হলে গেল একেবারে। 43 রাত নেমে এসেছে ধরণীতে। পাতালের ল্যাবে মাটিতে পড়ে আছে দুইজন মানব মানবী। কতটা সময় পার হয়ে গেছে তার কোনো হিসাব নেই। রুমে থাকা সাফওয়ান আর রুমাইশার ফোনে শত শত মিস কল, কিন্তু সেটা দেখার কেউ নেই। মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকা সাফওয়ান একসময় ধীরে ধীরে চোখ খুলল। আশেপাশের সাপগুলো ওর থেকে দূরত্ব বজায় রেখে মাথা উঁচু করে দেখছে ওকে, কিন্তু কেউ কাছে আসছে না। সাফওয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। কিছুই মনে পড়ছে না ওর। হঠাৎ করে সাপগুলোর থেকে দৃষ্টি ফিরিয়ে ঘাড় ঘুরিয়ে ডান দিকে চোখ ফেরালো ও। আর চোখ ফেরাতেই দেখতে পেল রুমাইশার নিথর দেহ। হতচকিত হয়ে দ্রুত পায়ে উঠে দাঁড়িয়ে দৌড়ে সেদিকে গেল সাফওয়ান। মাটিতে উপুড় হয়ে পড়ে আছে রুমাইশা। সাফওয়ান গিয়ে হাঁটু গেড়ে বসে রুমাইশাকে তড়িৎ গতিতে সোজা করে নিজের দিকে ফেরালো আর ফিরিয়েই ঝটকা খেল ও। রুমাইশার গলার ওপর ওরই ছোবলের দাগ। সে জায়গাটা নীল হয়ে আছে, রক্ত পড়ে শুকিয়ে উঠেছে। কামড়ের জায়গার আশপাশের শিরা উপশিরা গুলো নীলবর্ণ ধারণ করেছে। সমস্ত কিছু মনে পড়ে গেল ওর। নিজের করা এতবড় ভুলের কারণে সাফওয়ান যেন অথই সাগরে পড়ল। হতবিহ্বল হয়ে চেয়ে রইল ও রুমাইশার নিথর দেহের মুখ পানে, বিড়বিড় করতে লাগল ও। রিমু, রিমুরে, আমি কি করলাম এটা? কি করলাম আমি? আমার রিমু, রিমু, চোখ খোল রে পাখি। রুমাইশার ঠান্ডা হয়ে যাওয়া দেহ স্পর্শ করে সাফওয়ানের চোখ ঝাপসা হয়ে এলো, ভ্রু দুইটা অসহায় হয়ে কুঁচকে এলো ওর। রুমাইশার মুখটা আলতো করে ধরে মুখের ওপর হাত বোলাতে বোলাতে রুমাইশাকে ডাকতে থাকলো ও। সোনা রে, আমার কলিজার টুকরা, চোখ খোল রে পাখি। আমি কি করলাম এটা? আমার জান, আমার রিমু। চোখ খোল রে ময়না আমার। আর এরপর ডুকরে কেঁদে উঠে রুমাইশার নিস্তেজ মুখের ওপর নিজের মুখখানা ধীরে ধীরে রেখে চরম বেদনা মেশানো এক চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ল সাফওয়ান। ওর চিৎকারে ঝোপ ঝাড়ের সমস্ত সরীসৃপগুলো সচকিত হয়ে গেল। সাফওয়ানের থেকে একটা নিরাপদ দূরত্বে সরে গেল ওরা সবাই। খানিকক্ষণ পর সাফওয়ান কান্না থামিয়ে রুমাইশাকে মাটিতে শোয়ালো। তারপর শেষ আশা নিয়ে নিজ দেহটা ঝুঁকিয়ে কান পাতল রুমাইশার বুকে, ওর প্রাণস্পন্দন শোনার চেষ্টায়। আর মনে মনে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে থাকল যেন তিনি ওকে নিরাশ না করেন। ওর প্রাণপ্রিয় স্ত্রী যেন ওকে ছেড়ে না চলে যায়, ওর কাছেই যেন থেকে যায়।
খানিকক্ষণ বুকের ওপর কান পেতে থাকার পর হৃদস্পন্দনের ক্ষীণ শব্দ কানে এলো সাফওয়ানের। আর তৎক্ষণাৎ হতচকিত হয়ে রুমাইশার বুক থেকে মাথা সরিয়ে নিয়ে দ্রুত গতিতে ওকে দুই হাতে উঠিয়ে কোলের ভেতর নিয়ে সাদা দেয়ালের ওপর নিজের ডান হাতটা মেলে ধরল সাফওয়ান। সাফওয়ানের হাতের স্পর্শে দরজাটা খুলে গেল সাথে সাথেই। এরপরই রুমাইশাকে নিয়ে দৌড়ালো ও ল্যাবের ভেতর। দৌড়ে গিয়ে ল্যাবের এআই ভয়েসকে কমান্ড করল স্ট্রেচার ওপেন করতে। সাথে সাথেই মেঝে ফাঁকা হয়ে একটি বিশালাকৃতির বক্স উঠে এলো, আর সেই বক্সটা ভাঁজ ভেঙে ভেঙে পরিণত হলো একটি স্ট্রেচারে। সাফওয়ান রুমাইশাকে নিয়ে স্ট্রেচারের নরম ফোমের ওপর শুইয়ে দিল। আর তারপর স্ট্রেচারের মাথার কাছে থাকা স্বচ্ছ কম্পিউটার স্ক্রিনে টাচ করে কয়েকটা ফাংশন চালু করে দিল। তখনই স্ট্রেচারের চারপাশ থেকে 20টার মতো রোবোটিক যন্ত্রাংশ বেরিয়ে আসলো। এরপর সাফওয়ান মৌমাছির কুঠুরির মতো বক্সগুলো থেকে দ্রুত পায়ে নির্দিষ্ট কতকগুলো লিকুইড নিয়ে ভিন্ন ভিন্ন সিরিঞ্জের ভেতর প্রবেশ করালো। আর তারপর সেই সিরিঞ্জগুলো লাগিয়ে দিল স্ট্রেচার থেকে বের হওয়া যন্ত্রাংশগুলোর মাথায়। এরপর স্ট্রেচারের মাথার কাছে থাকা কম্পিউটার স্ক্রিনে স্পর্শ করে কমান্ড দিতেই সমস্ত সিরিঞ্জের সূচগুলো একসাথে রুমাইশার শরীর ভেদ করে মাংস, শিরা উপশিরার ভেতর ঢুকে গেল। আর সাথে সাথেই স্ট্রেচারের ওপরেই ভয়ানকভাবে লাফালাফি করে ছটফট করতে থাকল রুমাইশা। সাফওয়ান চোখ মুখ শক্ত করে সে দৃশ্য দেখতে থাকল। ওর কাছে আর কোনো রাস্তা নেই এটা করা ছাড়া। নিজের ভেনমের অ্যান্টিভেনমও নেই ওর কাছে। ছোটবেলার কামড়ের ভেনমটা ব্ল্যাক মাম্বার ছিল, কিন্তু এখন সে ভেনমটা বদলাতে বদলাতে সম্পূর্ণ নতুন এক ভেনম সৃষ্টি হয়েছে যার কোনো অ্যান্টিভেনমও নেই, আর ও নিজেও অ্যান্টিভেনম তৈরি করে উঠতে পারেনি। কিন্তু রুমাইশাকে বাঁচাতে একটা শেষ চেষ্টা করল ও। রুমির শরীরে দেওয়া ফ্লুইডগুলো সাফওয়ানের শরীরেরই বিভিন্ন রকম ফ্লুইডের সংস্করণ। এত যাবৎ কাল নিজেকে সুস্থ করতে, আর নিজের ভেনমের অ্যান্টিভেনম তৈরি করতে যতবার পদক্ষেপ নয়ছিল ও ততবারই কিছু ফ্লুইড ক্রিয়েট করে ফেলেছিল ও, যার একটা ওর উদ্দেশ্য সফল করতে পারেনি। কিন্তু সেগুলো সযত্নে রেখে দিয়েছিল সাফওয়ান এতদিন, আর আজ সেগুলোই ব্যবহার করেছে। ও জানে না এতে রুমাইশা বাঁচবে কিনা। ওর কোনো ধারণা নেই এ বিষয়ে। এইটাই রুমাইশাকে বাঁচানোর প্রথম আর শেষ উপায়। যে পরিমাণ ভেনমের উপস্থিতি রুমাইশার শরীরে ও দেখেছে তাতে রুমাইশা যে এখনো বেঁচে আছে সেটাই অত্যাশ্চর্য একটি ব্যাপার। সাফওয়ান স্ট্রেচার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রুমাইশার এই ছটফটানি দেখতে থাকল। চোয়ালদয় শক্ত ওর, হাত দুইটা মুঠিবদ্ধ, চোখের কোণায় বাষ্প। কিছুক্ষণ পর সাফওয়ান রুমাইশাকে ওইভাবেই রেখেই চলে আসলো বেডরুমে। কাবার্ড থেকে একটা ট্রাউজার বের করলে পড়ল। তারপর আবার ল্যাবে এসে একটা কম্পার্টমেন্ট থেকে কয়েকটা বিশালাকা সাদা রঙা তরল ভর্তি চারকোনা ব্যারেল বের করল। আর তারপর স্ট্রেচারে ছটফটরত রুমাইশার দিকে একবার তাকিয়ে ব্যারেলগুলো দুই হাতে উঁচু করে নিয়ে চলল রেপটাইলদের আবাসস্থলের দিকে। চোখ মুখ ভয়ানক রকমের শক্ত হয়ে আছে সাফওয়ানের। নিজেকে ওর এই মুহূর্তে শেষ করে দিতে ইচ্ছা করছে, কিন্তু সেটা সম্ভব না। ল্যাব থেকে বেরিয়ে ঝোপঝাড়পূর্ণ রেপটাইলদের আবাসস্থলে পা রাখল ও। চারপাশটা একবার শেষবারের মতো মন ভরে দেখে নিল। মোস্তফা আহমেদের তৈরি করা এই অসম্ভব সুন্দর রেপটাইলদের অভয়ারণ্য বাগানটাকেও দেখে নিল শেষবারের মতো। কত রকমের দুষ্প্রাপ্য গাছপালা দিয়ে ভরে আছে এই সমস্ত এলাকাটা তার হিসাব নেই। কত শত ধরনের সরীসৃপ এইখানে বসবাস করছে, বংশবিস্তার করছে এত বছর ধরে তারও কোনো হিসাব নেই। সাফওয়ান বড় করে একটা শ্বাস টানল, আর তারপর হাতে করে আনা ব্যারেলগুলোর থেকে দাহ্য তরলগুলো ঢালতে লাগলো সমস্ত বাগান জুড়ে। এই নেশা ও আর নিজের কাছে রাখবে না। তাতে ওর যা হয় হবে। আজ ওর রুমাইশা ল্যাবের ভেতর মৃত্যু পথযাত্রী হয়ে শুয়ে আছে স্ট্রেচারে শুধুমাত্র ওর এই ভয়ঙ্কর নেশার জন্য। প্রতিবার এই সাপগুলোর ছোঁয়ায় ট্রিগার্ড হয় ও। আর ওর সমস্ত হিংস্রতা আগের মতো করেই ফিরে আসে ওর কাছে। সিঙ্গাপুরেও এই একই কাজ হতো ওর সাথে। ওর সংগ্রহের সমস্ত সাপগুলোকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে থাকো কত ও সমস্ত রাত জুড়ে,
আর প্রতিবারই ওর হিংস্রতার পরিমাণ বেড়ে যেত চক্রবৃদ্ধি হারে। সাপগুলোর এই বিষাক্ত ছোবল ওর কাছে ছিল মাদকের মতো। যা না পেলে ওর মাথায় কাজ করত না। এই অভ্যাস ওর হয়েছিল সে প্রথম থেকেই। আর না, আর এটাকে প্রশ্রয় দিবে না ও। আজও ধ্বংস করে দেবে সব। আর কিছুই রাখবে না। ওর কারণেই ওর রিমু দুইবার মৃত্যু মুখে পতিত হলো। আর এখন সে বাঁচবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এই জঙ্গল কোনো কাজে আসবে না ওর আর। এসবের কোনো মূল্য নেই এখন আর ওর কাছে। সব শেষ হয়ে যাক, সব পুড়ে খাক হয়ে যাক। সমস্ত বাগান জুড়ে কেরোসিন আর পেট্রোল ঢেলে সাফওয়ান ফিরে এলো আবার দরজার নিকট, আর তারপরই চোখ মুখ শক্ত করে ট্রাউজারের পকেট থেকে একটা লাইটার বের করে জ্বালিয়ে ছুড়ে দিল বাগানটার ভেতরে, আর সাথে সাথে দপ করে জ্বলে উঠে পুরো বাগানময় ছড়িয়ে গেল সে আগুনের লেলিহান শিখা। সাফওয়ানের ইচ্ছা করল এই আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়তে। এই জীবন আর ভালো লাগছে না ওর, মুক্তি চায় ও এই জীবন থেকে। জ্বলতে থাকা গাছপালার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ও ল্যাবের ভেতর গিয়ে দরজা আটকে দিয়ে রুমাইশার পাশে বসল। রুমাইশার ছটফটানি এখন একেবারেই নেই, স্থির হয়ে গেছে রুমাইশা একেবারে। কম্পিউটার স্ক্রিনে রুমাইশার হার্টবিট দেখল সাফওয়ান। ক্ষীণ গতিতে চলছে সেটা, যে কোনো সময় হয়তো রুমাইশার জীবন প্রদীপ নিভে যাবে একবারেই। চোখের সামনে মুমূর্ষু রুমাইশাকে এইভাবে পড়ে থাকতে দেখে সাফওয়ানের নিজেকে এই মুহূর্তে প্রচণ্ড রকম অসহায় লাগল। দেয়ালের ও পাশে এখনো আগুন জ্বলছে। ও স্ক্রিনে রুমাইশার হৃদস্পন্দনের দিকে তাকিয়ে রইল, শুধু একটাবার ওই উঁচুনিচু হয়ে বয়ে চলা দাগটা যদি সোজা হয়ে যায় সাথে সাথেই ও ওই আগুনের ভেতর নিজেকে সঁপে দেবে। ওর রিমুর যদি কিছু হয়ে যায় তবে ওর আর বেঁচে থাকার কোনো কারণ থাকবে না এই পৃথিবীতে। খানিকক্ষণ পর সাফওয়ানের বুকটা কাঁপিয়ে দিয়ে হঠাৎ করেই কম্পিউটার স্ক্রিনে বয়ে চলা উঁচুনিচু দাগটা সোজা হয়ে একটানা বিপ শব্দ করে এগিয়ে যেতে লাগল। সাফওয়ানের বুকের ভেতরটা ভেঙে গুড়িয়ে গেল যেন। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল ও রুমাইশার মুখ পানে, তীব্র ব্যথায় বুকটা ঝাঁঝরা হওয়ার উপক্রম হলো ওর। শেষবারের মতো রুমাইশার ওই নিস্তেজ হয়ে যাওয়া মায়া ভরা মুখটাকে মন ভরে দেখে নিয়ে দুই হাত দিয়ে রুমাইশার মুখে হাত বুলালো সাফওয়ান। কিন্তু ওর হাত দুইটা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগল, প্রাণ ভরে ওর রিমুকেও একটু ছুঁয়ে দিতে পারল না। হাত দুটো যেন কোনোভাবেই রিমুকে স্পর্শ করার সমাপ্তি টানতে চাইছে না। কোনোভাবেই তারা তৃপ্ত হতে চাইছে না। চোখ ফেটে পানি আসতে চাইল সাফওয়ানের। কাপা হাতটা রুমাইশার সারা মুখে বুলিয়ে দিয়ে, শরীরটা ঝুঁকিয়ে রুমাইশার কপালে চুমু খেল ও। আর তখনই রুমাইশার মুখের ওপর টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সাফওয়ানের চোখ থেকে। রুমাইশার চোয়াল বেয়ে সেটা গড়িয়ে পড়ল বিছানার ওপর। তারপর আবার সোজা হয়ে বসল সাফওয়ান। রুমাইশার নির্লিপ্ততা মুখখানায় আরও একবার কাপা হাতটা বুলিয়ে দিয়ে স্ট্রেচার থেকে উঠে দাঁড়ালো ও। আর এরপর ধীর পায়ে ল্যাবের পাশেই দাউদাউ করে জ্বলা আগুনের উদ্দেশ্যে পা বাড়ালো ও। কয়েক পা যাওয়ার পর সাফওয়ানের চোখের পানি আর বাধা মানল না। অঝোর ধারায় সেগুলো সাফওয়ানের রুক্ষ চোয়াল বেয়ে গড়িয়ে পড়তে থাকল নিচে, মুখে ফুটে উঠল ওর বেদনার নিদারুণ ছাপ, চোখ দুইটা এমন বিচ্ছেদ মানতে না পেরে যেন তীব্র ব্যথায় কুঁচকে গেল। কিন্তু সাফওয়ানের সে বুকফাটা কান্নায় কোনো শব্দ হলো না। সমস্ত কান্নার আওয়াজগুলো গলা পাকিয়ে ঠেলে উঠে গলাতেই রয়ে গেল। অসহ্য রকম যন্ত্রণা শুরু হলো সাফওয়ানের বুকের মাঝখানটাতে। মনটা খুব করে চাইল রুমাইশার ওই স্নিগ্ধ মুখটার দিকে আরও একবার চোখটা ঘুরাতে, কিন্তু ওর দেহটা ঘুরল না। চোখ মুখ শক্ত করে দৃঢ় পায়ে হেঁটে চলল ও সেই সহস্ত রচিত দাবানলের দিকে। রেপটাইলের ল্যাবে ঢোকার আগ মুহূর্তে এসে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর মাথা তুলে ছাদের দিকে দৃক্পাত করল ও সৃষ্টিকর্তার উদ্দেশ্যে। চোখ দুইটা বন্ধ করে ক্ষমা প্রার্থনা করল ও। নীরবে সৃষ্টিকর্তার নিকট শুধু এই কথাগুলোয় আওড়াতে থাকল, ইয়া রব, আমার প্রয়োজন নেই আর এই জীবনের। এই হাত দুটকে আর কোনো মৃত্যুর জন্য দায়ী করতে চাই না আমি। আমার প্রিয়তমা স্ত্রী, আমার রিমু আজ আমার কারণে এই পৃথিবী ছেড়েছে।
যাকে এত এত ভালোবেসেছি, আজ তাকেই আমি শেষ করে ফেললাম নিজের হাতে। খুন করেছি আমি ওকে। আমার কোনো ক্ষমা হয় না। আর এখন আমি যা করতে চলেছি তার জন্য জাহান্নাম চিরকালের জন্যই নির্ধারিত হয়ে যাবে আমার জন্য। কিন্তু আমি আর চাই না এ জীবন। অনেক সহ্য করেছি। আর পারছি না ইয়া রব, আর ধৈর্য নেই আমার। ক্ষমা করবেন আপনি আমাকে। সৃষ্টিকর্তার দেওয়া জীবনটাকে নিজের হাতে শেষ করতে এগিয়ে চলল সাফওয়ান। জীবনের ওপর আর কোনো মায়া কাজ করছে না ওর। পরিবারের কারো কথাই ওর মনে আর দাগ কাটতে পারছে না। সব শেষ হয়ে গেছে ওর। আর কিছুই বাকি নেই। আকাশের দিক থেকে ধীর গতিতে চোখ নামালো সাফওয়ান। এই পৃথিবীর কাছে ওর আর কিছুই চাওয়ার নেই, এই জায়গাটার প্রতি বিতৃষ্ণা এসে গেছে ওর। প্রয়োজন নেই আর ওর এমন পৃথিবীর। একটা দীর্ঘশ্বাস ফেলে শেষবারের মতো নিজের মনের তৃষ্ণা মেটাতে দূর থেকে একবার নিজের প্রিয়তমা স্ত্রী, নিজের ভালোবাসার দিকে চোখ ফেরালো সাফওয়ান। আর ফিরেই হতভম্ব হয়ে গেল ও। কম্পিউটার স্ক্রিনে বয়ে চলা সরলরেখাটা আবার ও উঁচু নিচু হয়ে তালে তালে বয়ে চলে রুমাইশার প্রাণের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। আর সেটা দেখেই সাফওয়ানের ছুটে যাওয়া প্রাণ যেন ধরে ফিরে এলো। খুশিতে আত্মহারা হয়ে ডুকরে কেঁদে উঠল ও। স্বস্তির শ্বাস ছেড়ে মেঝেতে হাঁটু গেড়ে ওইখানেই বসে পড়ল সাফওয়ান। তারপর আকাশের দিকে মুখ তুলে উচ্চস্বরে বলে উঠল, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম। অসীম দয়া আপনার। কোটি কোটি শুকরিয়া আপনার প্রতি। সারা জীবন শুকরিয়া আদায় করলেও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কখনোই শেষ করতে পারব না। আমাকে ক্ষমা করবেন আপনি। আমার করা সমস্ত পাপকর্ম ক্ষমা করবেন আপনি। আমার কোনো অপকর্মের প্রভাব যেন আমার রিমুর ওপর না পড়ে ইয়া রব। আমার স্ত্রী, আমার কলিজাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আমার কাছে, আপনার অশেষ রহমত। তাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন, ইয়া রব। আমিন। আর এরপরেই মেঝে থেকে উঠে ও দৌড়ে চলে গেল স্ট্রেচারের নিকট। আর তারপর শয়নরত রুমাইশাকে জড়িয়ে ধরে উন্মাদের মতো চুমু খেতে লাগলো ওর সমস্ত মুখে। রুমাইশার শ্বাস চলছে আবার স্বাভাবিকভাবে। হৃদযন্ত্র স্পন্দিত হচ্ছে আবার রিদমিক গতিতে। স্বল্প সময়ের জন্য হৃদস্পন্দন থেমে গেছিল ওর, কিন্তু মস্তিষ্ক সচল ছিল। খানিকক্ষণ হৃদযন্ত্র বন্ধ হয়ে আবার ও গতি ফিরে পেয়েছে। সাফওয়ান নিজের মুখখানা রুমাইশার মুখের ওপর রাখল, রুমাইশার ঠান্ডা নিঃশ্বাসটাকে নিজের মুখের ওপর অনুভব করতে থাকল ও। তারপর নিজেও এক সময় স্ট্রেচারের ওপরে উঠে রুমাইশার পাশে রুমাইশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শরীর মন সবই ক্লান্ত ওর। রুমাইশার হাতটা নিজের মুঠিতে নিয়ে নিজের ঠোঁটের ওপর রিমুর হাতের উপরিভাগটা চেপে ধরে রইল। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েও যে ওর রিমুর প্রাণনাশের কারণ হতে চলেছিল তার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিতে লাগল ও। আর অপর পাশে এত দিনের যত্নে পেলে পুষে রাখা রেপটাইলের বাগানটা জলে পুড়ে অঙ্গার হতে থাকল। 44। বাড়িতে রুনিয়া পাগল প্রায়, তার সাফওয়ানের সাথে কোনোভাবেই কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি। সেই দুপুর বেলা লাস্ট সাফওয়ানের ফোনে কল ঢুকেছে। এরপর থেকে সাফওয়ান, রুমাইশা, দুজনের ফোনই বন্ধ দেখাচ্ছে। ইশতিয়াক আহমেদ থমথমে মুখে বসে আছেন। ছেলের কথা কাউকে জিজ্ঞেসও করতে পারছেন না, কারণ ওর ছেলে কারো বাড়িতেই যায়নি কখনো, আর ছেলেকেও কেউ দেখেনি কোনোদিন। তার ওপর ওর সাথে রুমাইশা আছে। কোথায় আছে, কি করছে ভেবে উদ্বিগ্ন হয়ে মনে মনে আল্লাহকে ডাকতে থাকলেন তিনি। ও বাড়িতে আয়েশাও মেয়ের শোকে বুক ভাসাচ্ছেন। রুমাইশার সাথে তাদের রাফসান চলে আসার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। ফোনেও পাচ্ছেন না। রুনিয়ার কাছে কল দিলে শুনলেন যে সাফওয়ানকেও পাচ্ছেন না তারা। আর সেটা শোনার পর থেকেই আয়েশাকে আর ঠেকানো যাচ্ছে না। রাফসান তাদের কাউকেই বলেনি যে আমেরিকা থেকে একদল মাফিয়া এসেছে সাফওয়ানকে খুঁজতে, কিন্তু ওর মনে মনে ভীষণ রকম চিন্তা হচ্ছে। মন বার বলছে সাফওয়ান কোনো বিপদে পড়েছে। কিন্তু ও কি করবে? ওর তো কিছুই করার নেই। যদি সাফওয়ান ধরাশায়ী হয়ে যায় তাদের কাছে,
তাহলে রাফসান তো ওদের কাছে কিছুই না। এত সন্দেহ হওয়ার পরও রাফসান কাউকে কিছুই জানালো না, নিজের মনেই রাখলো সব কথা। ও বাড়িতে সাফিন মন খারাপ করে বসে আছে। ভাইয়ের ওই অবস্থার কথা চিন্তা করেই ভয় লাগছে ওর। ভাইয়া ঠিক হয়েছে তো? সাফওয়ান আর রুমিকে ফোনে না পেয়ে সাফিন আবারও একবার সবাইকে লুকিয়ে এসেছিল ভুতুড়ে কুঁড়েঘরটার কাছে, কিন্তু পূর্বের যে পাসওয়ার্ড দিয়ে ওরা দরজাটা খুলতে পেরেছিল সেটাতে আর কাজ হয়নি। পাসওয়ার্ড ইনকারেক্ট বলছে। তাই ভেতরে আসলেই কি হচ্ছে তাও জানতে ব্যর্থ হয়েছে। আবার কাউকে বলতেও পারছে না সাফওয়ানের ল্যাবের কথা, কারণ সেটা খুবই গোপনীয় বিষয়। এই ল্যাবের কথা কাউকে বলা মানেই সাফওয়ান ভাইয়াকে বিপদে ফেলা। তাই মুখ বুজে পড়ে রইল ও। রুনিয়া ছেলের শোকে বিলাপ করছেন। এখনো পর্যন্ত এমন কোনো দিন যায়নি যেদিন সাফওয়ান তার সাথে কোনো কথা বলেনি, কিন্তু কাল সকাল থেকে সাফওয়ানের সাথে তার কোনোরকমের কোনো যোগাযোগ হয়নি। 24টা ঘন্টা পার হয়ে গেছে এর মাঝে, কিন্তু তার ছেলে বউয়ের কোনো খোঁজ পাচ্ছেন না তিনি। থেকে থেকে ডুকরে কেঁদে উঠছেন রুনিয়া। ইশতিয়াক পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু ওনার নিজেরও গলা ভারী হয়ে আসছে। সাফিন বসে আছে মুখে হাত দিয়ে মায়ের পাশে। সকাল বেলা সাফওয়ানের ঘুম ভাঙল। সারারাত রুমাইশাকে জড়িয়েই কেটে গেছে ওর। শরীরটা দুর্বল লাগছে ওর অনেক। গত 24 ঘন্টায় কিছুই খাওয়া হয়নি ওদের দুজনের। খিদেতে পেটের ভেতরটা গোড়গোড় করছে। রুমাইশার এখনো জ্ঞান ফেরেনি একবারও। সাফওয়ান শোয়া থেকে উঠে বসল। ফ্লুইডগুলোর প্রভাব রুমাইশার শরীরে কেমন পড়বে সেটা নিয়ে এখনো সন্দিহান সাফওয়ান। ও এখন শুধু রুমাইশার জ্ঞান ফেরার অপেক্ষায়। সাফওয়ান স্ট্রেচার থেকে নেমে বেডরুমে গেল। বেডরুমে সবসময় কিছু শুকনা খাবার রাখে ও, কাজ করতে করতে খিদে পেলে সেগুলোই খায়। সাফওয়ান এসে কাবার্ডের ওপর থরে থরে সাজিয়ে রাখা শুকনা খাবারের কৌটাগুলো নামালো, তারপর সেগুলো নিয়ে বিছানার ওপর রাখল। বন্ধ হয়ে যাওয়া ফোনটা বিছানার ওপরেই ছিল, সেটা হাতে নিয়ে সুইচ টিপল সাফওয়ান। ফোনটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, চার্জারটাও তো এইখানে নেই। বাসার সবাই হয়তো চিন্তা করছে। নিজের স্টাডি টেবিলের কাছে গেল ও, একটা বাটন ফোন ও সবসময় এখানেই রেখে দেয়, ইমার্জেন্সি হিসেবে, যদিও এখনো পর্যন্ত কাউকেই এই ফোনটা দিয়ে কল দেওয়া হয়নি। স্টাডি টেবিলের ডান কোনায় রাখা বাটন ফোনটা উঠিয়ে অন করল সাফওয়ান। তারপর সাফিনের ফোনে কল লাগালো। সাফিন বসে ছিল মায়ের পাশে। মাকে সামলানো দায় হয়ে পড়েছে, কান্নাকাটি করছেন তিনি রাত থেকে, সারা রাতে দুচোখের পাতা এক করেননি তিনি। ক্লান্ত হয়ে গেছেন, তারপরও কেঁদে চলেছেন। হঠাৎ অচেনা নম্বর থেকে কল আসায় সাফিন কেটে দিল। এখন ওর মোটেই কোনো কল ধরতে ইচ্ছা করছে না। কিন্তু পর আরও কয়েকবার একই নম্বর থেকে কল আসায় সাফিন এইবার বাধ্য হয়ে মায়ের পাশ থেকে উঠে গেল ফোনটা রিসিভ করার জন্য। ডাইনিং টেবিলের কোণার দিকে গিয়ে ফোন রিসিভ করে এক রাশ বিরক্তি নিয়ে হ্যালো বলতেই ও পাশ থেকে সাফওয়ানের গলা শুনে লাফিয়ে উঠল সাফিন। তারপর উত্তেজিত গলায় বলল, ভাইয়া, তোমরা কোথায়? তোমাদেরকে আমি কোনোভাবেই ফোনে পাচ্ছি না। মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। আমি যদিও বলিনি যে তোমরা ল্যাবে আছো। আমি একবার গেছিলাম ল্যাবের ওখানটায়, পাসওয়ার্ডও দিয়েছিলাম, কিন্তু দরজাটা খোলেনি। তোমরা কি ওখানেই আছো? নাকি অন্য কোথাও গেছো? তুমি এখন ঠিক আছো? রুমি আপু কোথায়? সাফওয়ানকে প্রশ্নে জর্জরিত করে ফেলল সাফিন। এতগুলো প্রশ্ন একসাথে করায় সাফওয়ান কোনোটার উত্তর আগে দিবে ভেবে পেল না। কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর গলায় বলে উঠল, আমি ঠিক আছি। রিমু আমার সাথেই আছে, আমরা এখানো ল্যাবের ভেতরেই আছি। আর ল্যাবের দরজা খোলেনি কারণ একবার ল্যাবের পাসওয়ার্ড ক্র্যাক করলে পরের বার নতুন পাসওয়ার্ড নিজে থেকেই সেট হয়ে যায়। একই পাসওয়ার্ডে দ্বিতীয় বার আর দরজা খোলা যায় না, বাইরে থেকে। ফোনটা মায়ের কাছে দে, আমি কথা বলছি। সাফিন ঠিক আছে বলে দ্রুত পায়ে ফোনটা নিয়ে রুনিয়ার কাছে এসে দাঁড়িয়ে বলল, মা, সাফওয়ান ভাইয়ের ফোন।
রুনিয়া শাফিনের দিকে একবার বিস্মিত নয়নে তাকিয়ে সাথে সাথেই ফোনটা শাফিনের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, এই তুই কোথায়? হ্যাঁ, গত 24 ঘন্টার ভেতরে তোর কোনো খোঁজ নেই। ফোন তো ধরিসনি, একটা কল করারও প্রয়োজন মনে করিসনি। কি এমন কাজে ব্যস্ত আছিস তোরা যে একটা কল ধরার সময় পাস না? হ্যাঁ, সাফওয়ান মাকে শান্ত করার জন্য গলা যতটা সম্ভব নরম করে বলল। মা, আমরা একটু বেরিয়েছিলাম, ফোন সাইলেন্ট ছিল আমাদের দুজনেরই, তাই কল রিসিভ করতে পারিনি। আর চার্জারটাও ভুলে ফেলে এসেছি বাড়িতে, তাই পরে যে তোমাদের কল ব্যাক করব সেই উপায়ও ছিল না। তুমি মন খারাপ করো না মা, এই রকম ভুল আর হবে না। আমরা রাতের ভেতরেই ফিরে আসার চেষ্টা করব, কোনো প্রয়োজন হলে এই নম্বরে কল দিও তুমি। সাফওয়ানের কথায় কান্না থেমে গেল রুনিয়ার, ফোঁপাতে ফোঁপাতে বললেন, রুমি কই? ওর কাছে দে, আমি কথা বলবো ওর সাথে। ও কেন আমাকে একটু বলে গেল না আমি শুনবো ওর কাছে? সাফওয়ান আবার আগের মতো করেই বলল, ও তো ঘুমাচ্ছে মা, আর ওর কোনো দোষ নেই, আমি ওকে কাউকে বলতে মানা করেছিলাম। ও ঘুম থেকে উঠলে আমি তোমার সাথে ওকে কথা বলিয়ে দেব মা, তুমি আর হাইপার হইও না। আর আয়েশা মামিদেরকেও জানিয়ে দিও একটু, নইলে ওনারাও চিন্তা করবেন। আমরা রাতের ভেতরেই ফিরে আসার চেষ্টা করব মা। তুমি আর মন খারাপ করো না। রুনিয়া চোখের পানি মুছতে মুছতে বললেন, ঠিক আছে, আমি আয়েশাকে ফোন করে জানাচ্ছি। আর তোরা আয় একবার বাড়িতে। এইভাবে লুকিয়ে লুকিয়ে বাড়ির লোকগুলোকে টেনশনে ফেলে ঘোরাঘুরি তোদের আমি বের করব, আয় শুধু একবার। সাফওয়ান মুখে হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে মা, আমরা ফিরে আসি, তারপর তুমি যা শাস্তি দাও মাথা পেতে নেব। এখন তুমি আর কান্না করো না। ফোন রেখে ঘুমাও একটু। শাফিন বলল, তুমি নাকি ঘুমাওনি সারা রাত? ঘুমিয়ে নাও একটু মা, আমরা শীঘ্রই চলে আসব। রুনিয়া আচ্ছা বলে ফোন কেটে দিলেন। আর তারপর ফোন লাগালেন আয়েশার কাছে, সাফওয়ান আর রুমাইশার কীর্তিকলাপের বিবরণ দিতে। রুনিয়া কল কেটে দিলে সাফওয়ান হাঁপ ছেড়ে বাঁচল। রুমাইশা ল্যাবে একা আছে। ফোনটা আবার টেবিলের ওপর রেখে রুমাইশাকে একবার দেখা আসার জন্য ল্যাবে ঢুকল সাফওয়ান। তারপর ধীর পায়ে হেঁটে এগিয়ে এলো স্ট্রেচারে শয়নরত রুমাইশার দিকে, খুব ভালো করে লক্ষ্য করল সাফওয়ান রুমাইশাকে। গলার কামড়ের দাগগুলো আগের মতো আর স্পষ্ট নেই। ক্ষতগুলো যেন অল্প সময়ের ভেতরেই অনেকখানি সেরে উঠেছে। ক্ষতের আশেপাশের নীল হয়ে যাওয়া শিরা উপশিরাগুলোর নীলবর্ণ ফ্যাকাশে হয়ে আছে। আঙুলগুলো নড়ছে ওর মাঝে মাঝে। চোখের পাপড়িগুলোতেও কম্পনের আভাস পাওয়া যাচ্ছে, খুব দ্রুতই হয়তো জ্ঞান ফিরে আসবে রুমাইশার। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমাইশার পাশে মেঝেতে পা ঠেকিয়ে বসল সাফওয়ান, রুমাইশাকে আরও একবার ভালো করে দেখে নিয়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো একটা। কাল রাতেও রুমাইশার মুখে এক অসহায়ত্বের ছাপ দেখেছিল ও, কিন্তু সেটা এখন আর নেই। ঘুমন্ত রুমাইশাকে ঘুমের মাঝেই বেশ প্রাণবন্ত লাগছে। চোখ মুখের শুকিয়ে যাওয়া ভাবটাও অনেকটাই কেটে গিয়েছে। সাফওয়ান রুমাইশার দিক থেকে মুখ ফিরিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। রিমুর হয়তো জ্ঞান ফিরবে খুব দ্রুতই। খিদেও লাগবে খুব। ওর বেডরুমে চিড়া রাখা আছে, কুকিজ আছে কয়েক রকমের, আর আছে চা পাতি আর কফি। ল্যাবের ছোট্ট ডিপ ফ্রিজটাতে আইসক্রিম, টক দই, মিষ্টি দই সবই আছে, রিমু খেতে চাইলে দিবে, ওর নিজেরও তো খাওয়া দরকার। খানিকক্ষণ ভাবনা চিন্তা করে বেডরুমে যাওয়ার জন্য স্ট্রেচার থেকে নেমে পা বাড়ালো সাফওয়ান। আর তখনই পেছনে থেকে হাতে টান পড়ল ওর। চকিতে পেছনে ফিরে চাইল ও, রুমাইশা পিটপিট করে তাকিয়ে আছে ওর দিকে। মুখে ওর মিষ্টি হাসি। রুমাইশাকে এইভাবে সজ্ঞানে, সুস্থ সবল দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল সাফওয়ান। আর তারপরই প্রবল আনন্দে প্রাণখোলা হাসি হেসে রুমাইশার বাহুতলে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। আর তারপর নিজের মুখটা রুমাইশার গলার কাছে ওর খোলা চুলের ভেতর লুকিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে একেবারে পিষে ফেলল যেন।
সাফওয়ানের এমন কাণ্ড কারখানায় রুমাইশা খিলখিল করে হেসে উঠল। সাফওয়ানের এই আনন্দে আটখানা হওয়া চেহারা দেখে ওর প্রচণ্ড ভালো লাগছে, ওই হিংস্র গম্ভীর মুখখানাও যে এত হাসতে পারে সেটা ওর ধারণাতেই ছিল না। রুমাইশা নিজেও তার হাত দুখানা সাফওয়ানের কাঁধের ওপর দিয়ে সাফওয়ানকে আলিঙ্গনাবদ্ধ করে নিল। অনেকক্ষণ ওরা এভাবেই কাটালো। যেন কেউ আর কাউকে ছেড়ে দিবে না, বাকি জীবন এভাবেই পার করে দিবে। সাফওয়ান রিমুকে ওভাবেই কোলে নিয়ে সমস্ত ল্যাবের পাশ থেকে ওপাশে হেঁটে বেড়ালো অনেক সময় ধরে। আর রিমু ও নিশ্চিন্ত মনে সাফওয়ানের বুকে মুখ লুকিয়ে সাফওয়ানকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো সাফওয়ানের কোলে বসে রইল। দুজনের কেউই কোনো কথা বলল না এত সময়ের ভেতর, শুধু অনুভব করল একে অপরকে। হারিয়ে যেতে নিয়েও না হারানো দুই কপোতকপতির অনিন্দ সুন্দর ভালোবাসায় সারাজীবন রসক্ষীণ এক্সপেরিমেন্ট দেখে আসা ল্যাবটাও যেন পুলকিত হয়ে উঠল। সেদিন রাতেই বাড়ি ফিরল ওরা দুজন। রনিয়া তো আচ্ছা মতন বকে দিলেন দুজনকেই। বললেন এখন থেকে প্রেম করতে যেখানেই যাক না কেন, বাসায় যেন বলে যায়, আর এই রকম চার্জার ফেলে রেখে ফোন নিয়ে বেরিয়ে যাওয়া স্বভাব যেন দুজনেই বদলায়। সাফওয়ান আর রুমাইশা দুজনেই মাথা নিচু করে রনিয়ার বকাবকি শুনল। আর মাঝে মাঝে দুজন দুজনের শিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল, তাতে রনিয়া আরও রেগে গেলেন। আর তারপর রাগটা স্তিমিত হতেই আদরে আদরে ভাসিয়ে দিলেন ছেলে আর ছেলের বউকে। ইশতিয়াক যদিও বেশি কিছু বললেন না। তার বউয়ের যে অ্যাকশন তাতে তার নিজের আর কিছু বলা লাগলো না। শুধু সাফওয়ানকে বলে দিলেন যে সে যেন আরও বেশি দায়িত্ববান হয়। ও বাড়িতে আয়েশা শামসুলকেও জানিয়ে দেওয়া হলো যে সাফওয়ানরা ফিরেছে বাড়িতে, তারা যেন আর চিন্তা না করেন। খবর শুনে রাফসানের ঘাড় থেকেও দুশ্চিন্তা নামল। কিন্তু সাফওয়ানের ওপর রাগ হলো না ওর, বরং বোনকে নিয়ে এমন লাপাত্তা হওয়ার ঘটনায় বেশি খুশি হলো যেন। কিন্তু এর ভেতরের ঘটনা ওর কিছুই জানা নেই। আর এদিকে পুরো একদিন কিছুই না খাওয়া সাফওয়ান আর রুমাইশা ডাইনিং টেবিলে বসে গান্ডে পিণ্ডে এক গাদা খাবার খেয়ে শেষ করে টলতে টলতে নিজেদের রুমে চলে গেল। আর বাকিরা হা হয়ে শুধু দেখল ওদের খাওয়া। ৪৫ পরদিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সাফওয়ান রুমের বাইরে এসে ছাদে বসে বসে ল্যাপটপে কলেজের ক্লাসের জন্য কোয়েশ্চন পেপার রেডি করছিল। কাল কলেজে একটা ক্লাস টেস্ট নেয়ার আজকে ওর। রুমাইশা রুমে বসে বই পড়ছিল। আগামীকাল একবার ওকেও কলেজ যেতে হবে, ক্লাস শুরু হবে ওদের পরশু থেকে। তাই কাল সেলিম স্যার কিছু নোটস দিবেন বলেছেন, সেগুলোই আনতে যেতে হবে। রাত ১১টা নাগাদ সাফওয়ানের ফোনে রাফসানের কল এলো। সাফওয়ান রিসিভ করার পর রাফসান কুশল বিনিময় শেষে বলল, লুকাসের মাফিয়া গ্যাংটা খুলনার দিকে আসছে, শুনেছ নিশ্চয়। সাফওয়ানের ভ্রু কুঁচকে গেল, চিন্তিত ভাবটা মুখে ফুটে উঠল স্পষ্টভাবে। রুমের দিকে তাকিয়ে রুমাইশাকে একবার দেখে নিয়ে ও উত্তর করল, হ্যাঁ শুনেছি। আমার ট্র্যাকারটা আমি কুষ্টিয়াতে ফেলে এসেছি। ওরা খুলনা এসে আগে ওখানেই যাবে আমার ধারণা। আর রিমুর পাসপোর্ট আজকেই হাতে এসেছে আমার। ওর ভিসা রেডি করতে দিয়েছি আমি, কিন্তু সময় লাগবে কিছুদিন। আমার ভিসা রেডি আছে, রিমুকে আমি পারলে আজই জানাবো সব কিছু, তারপর বাড়িতেও জানাবো। কিন্তু ভিসা পাওয়ার আগেই যদি ওরা তোমাদেরকে পেয়ে যায়। সাফওয়ান কোল থেকে ল্যাপটপটা নামিয়ে ছেদের কিনারায় গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। তারপর বলল, কাল রিমুকে কলেজে যেতে হবে নোটস আনতে। কলেজ থেকে ফেরার পর বিকাল বেলা ওকে আমি তোদের বাড়িতে দিয়ে আসব। আমি আমার ল্যাবেই থাকবো এই কয়েকদিন, ওর ভিসা রেডি হলে তোকে জানাবো আমি। তখন ভেবে দেখব কিভাবে কোথায় যাওয়া যায়। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা আমার রিমুকে নিয়ে, ওর সেফটিই আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এমন সময় রুমাইশা বাইরে এলো। সাফওয়ান ফোনে কথা বলছে দেখে সাফওয়ানের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে নিজেও ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো, এমন জায়গায় যেন সাফওয়ানের কথা ওর কানে না আসে। তারপর আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে লাগলো ও।
রুমাইশাকে ছাদের কিনারায় দেখে একবার তাকালো সাফওয়ান, তারপর আবার রাফসানের সাথে কথা বলায় মন দিল। কিন্তু তখনই খটকা লাগলো ওর একটা। রাফসান ও পাশ থেকে বলছে, ঠিক আছে, কাল তুমি রুমিকে নিয়ে এসো, আমি মাকে জানিয়ে রাখছি যে তোমরা আসছো কাল। কিন্তু রাফসানের কোনো কথা সাফওয়ানের কানে গেল না যেন। সাফওয়ান দ্বিতীয়বার আবার রুমাইশার দিকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে থাকা রুমাইশার চোখ দুইটা সাফওয়ানের চোখের মতোই যেন দ্যুতি ছড়াচ্ছে। আর সেটা দেখে সাফওয়ানের চোয়াল নেমে গেল। সাফওয়ানের উত্তর না পেয়ে রাফসান হ্যালো হ্যালো করতে থাকলো ও পাশ থেকে, কিন্তু সাফওয়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ হলো না, ও রুমাইশাকে দেখতে থাকলো। আর তারপর কোনো কথা না বলেই কল কেটে দিয়ে দ্রুত বেগে রুমাইশার কাছে গেল ও, গিয়েই ওকে নিজের দিকে ফেরালো সাফওয়ান। আর তারপর গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকলো রুমাইশার চোখ দুটোকে। সাফওয়ান এভাবে হঠাৎ করে এসে রুমাইশার দিকে এভাবে তাকানোয় ভ্যাবাচ্যাকা খেল রুমাইশা কিছুক্ষণ সন্দিহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আপনি এভাবে দেখছেন কেন আমাকে? আগে কখনো দেখননি নাকি? সাফওয়ান কোনো কথা বলল না, রুমাইশার হাত ধরে টেনে নিয়ে গেল রুমে, আর গিয়েই রুমের লাইটগুলো অফ করে দিয়ে রুমাইশাকে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল। অন্ধকারের ভেতর সামনে থাকা আয়নাতে নিজেকে দেখে নিজেই চমকে গেল রুমাইশা। সাফওয়ানের চোখ দুইটার সাথে ওর নিজের চোখ দুইটাও উজ্জ্বলতা ছড়াচ্ছে। চোখের ডিপ ব্রাউন লেন্সটা হঠাৎ করেই কেমন যেন লাইট ব্রাউন হয়ে গেছে, যার কারণে উজ্জ্বলতাটা বেশি প্রকট হয়ে আছে। রুমাইশা অবাক হলো অনেক। সাফওয়ানের দিকে ফিরে বিস্মিত, ভীত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে আমার? আমার চোখ আপনার চোখের মতো দেখাচ্ছে কেন? রুমাইশার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না সাফওয়ান। ও নিজেও হতবাক। তাড়াতাড়ি আবার গিয়ে রুমের লাইট অন করল ও। তারপর রুমাইশাকে মুখ খুলতে বলল মুখের ভেতরটা দেখার জন্য। তারপর ড্রয়ার থেকে টর্চটা বের করে রুমাইশার মুখের ভেতরটা ভালোভাবে দেখল সাফওয়ান। নিজের মতো রুমাইশার ও ক্যানাইন দাঁতদ্বয় সূচালো হয়ে আছে কিনা সেটাই পরখ করল ও। রুমাইশার ক্যানাইন দাঁতদ্বয় এমনিতেই সূচালো ছিল। তাই সাফওয়ান বেশি চিন্তা করল না। দাঁতগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে রুমাইশার জিহ্বাটাও খেয়াল করে দেখল সাফওয়ান। না, আর কোনো সমস্যা নেই। তাহলে চোখ জোড়া এমন হলো কেন? এটা কি ফ্লুইডের প্রভাবে? এরপর সাফওয়ান রুমাইশাকে জিজ্ঞেস করল এই দুদিনের ভেতর একবারও ওর চোখে কোনো রকম যন্ত্রণা অনুভব করেছে কিনা ও, কিন্তু রুমাইশা মাথা নাড়িয়ে না বোঝালো। সাফওয়ান চিন্তায় পড়ে গেল। এমনটা যে হতে পারে তা ওর মাথাতেই আসেনি। স্টাডি টেবিলের ড্রয়ারটা চেক করল ও সেখানে কোনো আনইউজড সিরিঞ্জ আছে কিনা দেখতে। কিন্তু পেল না। রুমের সব জায়গাগুলো একবার করে দেখল কোনো সিরিঞ্জ পাওয়া যায় কিনা। শেষমেশ কাবার্ডের ভেতর পেল একটা সিরিঞ্জ। আর সেটা দিয়েই রুমাইশার হাতের কনুইয়ের শিরা থেকে এক সিরিঞ্জ রক্ত নিল সাফওয়ান। তারপর ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে গুছিয়ে নিল। আর রুমাইশাকে বলল ঘুমিয়ে যেতে, রাতের ভেতরে সম্ভব হলে সাফওয়ান ফিরে আসবে, নইলে একবারে সকালে আসবে। আর তারপর ছাদ থেকে এক লাফ দিয়ে মাটিতে পড়ে জঙ্গলাভিমুখে রওনা দিল ও। চিন্তিত মুখে রুমাইশা বসে রইল বিছানায়। এখন কি সাফওয়ানের মতো ও নিজেও অমন বিষাক্ত প্রাণীতে পরিণত হবে? পূর্ব দিকে আলোর রেখা দেখা যাচ্ছে। অন্ধকারে ডুবে থাকা ধরণী ক্রমে ক্রমে আলোকিত হচ্ছে। উত্তরের জঙ্গলটা ভোরের পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে আছে। আর সে জঙ্গলের মাঝখানটায় অবস্থিত ভুতুড়ে কুঁড়েঘরটার তলদেশে সাদা রঙা বিশালাকা ল্যাবের ভেতর চিন্তিত ভঙ্গিতে চেয়ারে বসে আছে সাফওয়ান। মুখে হাত দিয়ে তর্জনী দ্বারা কপাল আর বৃদ্ধাঙ্গুলি দ্বারা থুতনি ধরে বাম হাতের কনুইটা হাঁটুতে ঠেকিয়ে ডান হাতটা চেয়ারের হাতলের ওপর রেখে বসে আছে ও। একদিকে ওর নিজের দাঁতের ভেনম, অন্যদিকে ওর তৈরিকৃত ফ্লুইড, দুইটার প্রভাবেই রুমাইশার শরীরের পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। আর সামনে আরও পরিবর্তন আসবে, কিন্তু সে পরিবর্তনটা ব্যথাহীন, কিন্তু খুবই দ্রুতগামী।
রুমাইশাকে আগে থেকেই এই পরিবর্তনগুলোর ব্যাপারে সতর্ক করা প্রয়োজন, নইলে ও ভড়কে যাবে। সাফওয়ান চেয়ার ছেড়ে উঠে ল্যাব থেকে বের হলো, তারপর জঙ্গল পেরিয়ে বাড়িতে প্রবেশ করল মেইন গেট দিয়ে। রনিয়া নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন। সাফওয়ানকে এমন চিন্তিত মুখে এত সকালে বাইরে থেকে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন তিনি। সাফওয়ান কাছাকাছি এলে জিজ্ঞেস করলেন, কি রে, এত সকালে কোথায় গেছিলি তুই? আর তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? সাফওয়ান মায়ের সামনে জোর করে মুখে হাসি ফুটালো। তারপর বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তুমি রান্নাঘরে যাও, আমি উপরে গিয়ে রিমুকে ডেকে দিচ্ছি। বলেই সাফওয়ান রনিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সিঁড়িতে উঠে গেল। রনিয়া পেছনে থেকে ছেলের যাওয়ার পানে চেয়ে রইলেন। সাফওয়ানের মুখের অভিব্যক্তি ওনার কাছে সুবিধার মনে হলো না মোটেও। সাফওয়ান ছাদে গিয়ে নিজের রুমে গেল। রুমাইশা ঘুমিয়ে আছে বিছানায় এলোমেলো হয়ে। সাফওয়ান বিছানায় ওর পাশে গিয়ে বসল। তারপর রুমাইশার মুখটা একটু ভালোভাবে দেখে নিয়ে ওর গাল দুইটা আস্তে আস্তে চাপড়ে ঘুম থেকে ডেকে তুলল সাফওয়ান। রুমাইশা ঘুম ঘুম চোখে উঠে বসল বিছানায়। সাফওয়ান ওকে ওয়াশরুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে আসতে বলল। কিন্তু রুমাইশা ঘুমের চোটে বিছানায় বসেই ঢুলতে থাকল। কয়েকবার বলার পরও যখন রুমাইশা উঠল না, তখন রুমাইশাকে ওর বাহুতলে হাত দিয়ে উঁচু করে কোলে নিল সাফওয়ান। তারপর ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে ছেড়ে দিল ওকে। এরপর রুমাইশাকে দ্রুত ফ্রেশ হতে বলে বাইরে চলে গেল ও। রুমাইশা ঘুম ঘুম চোখে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে বের হলো ওয়াশরুম থেকে। সাফওয়ান ওর অপেক্ষাতেই বিছানায় বসেছিল এতক্ষণ। রুমাইশাকে ইশারায় নিজের পাশে বসতে বলল ও। রুমাইশা বিছানার ওপর পা তুলে সাফওয়ানের এত সকালের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য মুখে হাত দিয়ে বসল। 46 পরপর 3খানা সাদা রঙা মাইক্রোবাস রাস্তায় ছুটে চলেছে ভোরের সদ্য ওঠা আলোর ফাঁক দিয়ে। দ্রুত গতিতে ছুটছে সেগুলো। ছুটতে ছুটতে সেগুলো এক সময় এসে থামল এক বিশাল জঙ্গলের পাশে। তারপর মাঝের গাড়িতে ড্রাইভারের পাশের সিটে বসে থাকা দিয়েগো নামের যুবক ব্যক্তিটি গাড়ির মাঝখানের সিটে বসে থাকা মধ্যবয়সী লুকাস নামক ব্যক্তিটাকে ইংরেজিতে বলল, বসো। সাফওয়ানের অবস্থান এই জঙ্গলের ভেতরেই, ট্র্যাকার সেটাই বলছে। লুকাস নামক ব্যক্তিটি তখন মুখে বাঁকা হাসি ফুটিয়ে স্বগতোক্তি করলেন। সাফওয়ানকে খুঁজে হারবার্টের হাতে তুলে দিতে পারলেই পুরো $1 মিলিয়ন আমার। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। নইলে অন্য কেউ এসে সাফওয়ানকে খুঁজে পেলে $1 মিলিয়ন তাদের পকেটে যাবে। আমার বাংলাদেশে আসাটাই বৃথা হবে। এরপর তিনি দিয়েগোকে বললেন, সবাইকে নামতে বলো, নেমে জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজতে বল, সবাইকে সাফওয়ানের অবস্থানটা শেয়ার করে দাও। সে যেন কোনোভাবেই পালাতে না পারে। কেউ যেন গান ছাড়া জঙ্গলে না ঢুকে, আর ওদের বলে দাও সাফওয়ানকে যেন কেউই হালকা ভাবে না নেয়, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। দিয়েগো লোকটা লুকাসের কথা শুনে সাথে সাথেই ওয়াকি টকিতে বাকিদের ইনফর্ম করে দিল, আর সেই সাথে সাফওয়ানের অবস্থানটাও শেয়ার করে দিল সবার কাছে। আর তার কিছু মুহূর্ত পরেই ভারী পোশাকে সুসজ্জিত 30 থেকে 35 জন ব্যক্তি মরণাস্ত্র নিয়ে নেমে পড়ল গাড়ি থেকে আর নেমেই জঙ্গলের গভীরে হারিয়ে গেল নিমিষেই। রিচেক করিনি, ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 47 ছাই রঙা বোরখার ওপর মিশমিশে কালো রঙা হিজাব আর নেকাব পরে গাড়ির জানালা দিয়ে ভাবুক দৃষ্টিতে বাইরে তাকিয়ে সাফওয়ানের পাশের সিটে বসে আছে রুমাইশা। সাফওয়ান ড্রাইভিং করছে। রুমাইশার মনটা একদমই ভালো নেই। সাফওয়ান আজ সকালে সমস্ত পরিস্থিতির বর্ণনা দিয়েছে ওকে, এমনকি দেশ ছাড়ার জন্য ওর পাসপোর্টও রেডি। অথচ কিছুই ওকে আগে ভাগে জানানো হয়নি। তার জন্য অবশ্য সাফওয়ানের ওপর বেশ রাগ দেখিয়েছে রুমাইশা। কিন্তু এখন রাগ দেখিয়েই বাকি হবে এখন। যা হওয়ার তা তো হয়েই গেছে। আর এখন তো দেশে থাকার আর কোনো উপায় নেই।
কিন্তু ওরা কেন সাফওয়ানকে খুঁজছে সেটা সাফওয়ান ওকে এখনো বলেনি। রুমাইশা কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু সাফওয়ান শক্ত গলায় বলে দিয়েছে যে ওর যখন যেটা উপযুক্ত মনে হবে তখন সেটা বলবে ও, তার আগে না। আর এসব নিয়ে রুমাইশার প্রচুর অভিমান হয়েছে সাফওয়ানের ওপর। কেমন মানুষ যে বউকে কিছুই বলতে চায় না। স্বামী স্ত্রী মানেই তো একে অপরের সবচেয়ে নির্ভরযোগ্য সাথী, তাহলে সাফওয়ান তার স্বামী হয়েও তার সাথে এমন লুকোচুরি কেন করছে? সব কথা একবারে বলে দিলে কি হয়? অজানা কথাগুলো জানার জন্য মনটা সারাক্ষণ অস্থির হয়ে থাকে, এটা কি ভালো লাগে তার খুব? সাফওয়ানের চোখ দুইটা রাস্তার দিকে, কিন্তু ওর সম্পূর্ণ মনোযোগ রুমাইশার দিকে। রিমু যে তার ওপর খুব অভিমান করে আছে সেটা সে বুঝছে, কিন্তু কিছু করার নেই ওর জীবনের এই নোংরা দিকটা রিমু জানতে পারলে হয়তো ভেঙে পড়বে খুব। বা হয়তো থাকতে চাইবে না ওর সাথে আর। তাই রিমুকে ওর প্রফেশন সম্পর্কে জানানোর জন্য অ্যামাজনে যাওয়ার পরবর্তী সময়টাকেই সবচেয়ে উপযুক্ত মনে করল ও, কারণ তখন আর রিমু ওকে ছেড়ে কোথাও যাওয়ার জায়গা পাবে না। সবটা মেনে নিয়েই সাফওয়ানের সাথে থাকতে হবে ওকে তখন। দরাটানা এসে গাড়িটা এক সাইডে পার্ক করল সাফওয়ান। কলেজে না গিয়ে এইখানে গাড়ি পার্ক করায় রুমাইশা একটু বিস্মিত হলো, কিন্তু সেটা প্রকাশ করল না। ঘাপটি মেরে বসে রইল নিজের জায়গায়। সাফওয়ান ও রুমাইশার সাথে কোনো রকম কথা না বলে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে বাজারের ভেতর ঢুকে গেল। রুমাইশার অভিমান আরও দৃঢ় হল সাফওয়ানের এহেন কর্মকাণ্ডে। সে অভিমান করে বসে আছে, সাফওয়ানের তো উচিত ছিল ওর অভিমান ভাঙানো। কিন্তু তা না। ব্যাটা উল্টো নিজেই রুমাইশার সাথে কথা বলছে না। চোরের ওপর বাটপারি করে পার পেয়ে যেতে চাইছে। কলেজ থেকে বাড়িতে ফিরুক আগে। আজ তো ওকে রেখে আসবে বাপের বাড়ি, একবার গেলে এই জীবনে আর এমুখো হবে না রুমাইশা। তারপর বুঝবে শালা তাপুর বাচ্চা তাপু, বউয়ের অভিমান না ভাঙানোর কত ঠেলা। সে না হয় হলো, কিন্তু ও নিজে কি করে থাকবে? দেখা গেল যার ওপর প্রতিশোধ নিতে এত কিছু করা, তার একটা চুলও ছেঁড়া গেল না, আর সে নিজে টাক হয়ে গেল। না, বাপের বাড়ি গিয়ে হারিয়ে যাওয়া যাবে না, সারা জীবন ওর ঘাড়ে বসে বসে ষড়যন্ত্র করে শালাকে বুঝিয়ে দিতে হবে কত ধানে কত চাল, তাহলেই আসল শান্তি পাওয়া যাবে। শালার ঘরের শালা, তোর বউ ভালো হবে না। ঠিকই আছে, আমি এমনিতেও ভালো না, সারা জীবন জ্বালিয়ে তোর জীবন তেজপাতা করে দেব। এখনো তো আমি শয়তানি শুরু করিনি। যখন করব তখন বুঝবি, কারে গাড়িতে ফেলে রেখে ঢ্যাং ঢ্যাং করতে করতে হারাই গেছস। বীর বীর করে নিজে নিজে এই সমস্ত বলতে লাগলো রুমাইশা। খানিকক্ষণ পর সাফওয়ান আবার গাড়ির দরজা খুলে ভেতরে এলো। কিন্তু রুমাইশা তাকালো না সেদিকে, নিজের পাশের জানালা দিয়েই বাইরে তাকিয়ে রইল। সাফওয়ান একবার রুমাইশার দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল কিন্তু তাতে কাজ হলো না। রুমাইশা ওভাবেই ঘাড় ঘুরিয়ে পড়ে রইল। সাফওয়ান এবার উপায় না পেয়ে রুমাইশার দিকে ঝুঁকে এলো খানিকটা। জানালার গ্লাস তুলে দিল দুপাশেরই। তারপর ডান হাতটা দিয়ে রুমাইশার মুখটা নিজের দিকে ফেরানোর চেষ্টা করল, কিন্তু রুমাইশা ঝাড়া মেরে সরিয়ে দিল সাফওয়ানের হাতটা। সাফওয়ান আরও একবার চেষ্টা করল রুমাইশার মুখখানা এদিকে ফেরানোর, কিন্তু ব্যর্থ হলো এবারও। কিন্তু রগজটা সাফওয়ানের আর ধৈর্যে কুলালো না, ক্ষিপ্র গতিতে রুমাইশার হাত দুইটা খপ করে ধরে এই মাত্র বাজার থেকে রুমাইশার জন্য নিয়ে আসা আইসক্রিম আর একতোড়া গোলাপ ফুল ওর হাতের ভেতর ঠেসে দিয়ে শক্ত গলায় বলল, মোটেও তেজ দেখাবি না, এসব কিন্তু আমার একদমই ভালো লাগে না। তোকে যে কিছুই বলবো না তা তো বলিনি, বলেছি সময় হলে সব কিছুই বলবো। তো এতে ঢং করে এত রাগ দেখানোর কি আছে? বলে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সাফওয়ান। আর সাফওয়ানের এমন ধমকে ঠোঁট উল্টে কান্না এলো রুমাইশার। নেকাবের আড়ালেই ফুপিয়ে কেঁদে উঠল ও, সাফওয়ান বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বসে রইল ওর পাশে। আর রুমাইশার কান্নার বেগ বেড়েই চলল। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতেই ও গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে নিল। কিন্তু পেছনে থেকে সাফওয়ান আটকালো ওকে,
পেছনে থেকে ওর হাতটা খপ করে ধরে ফেলে কড়া গলায় বলল, এক পাও যেন গাড়ির বাইরে না পড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু রুমাইশা শুনল না। সাফওয়ানের হাত থেকে নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে দরজা খুলতে নিল ও। ভয়ানক রাগ হলো সাফওয়ানের। ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে পেছনে থেকে দুই হাত দিয়ে রুমাইশার কোমরটা ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কোলের ওপর নিয়ে এলো ও, আর তারপরই রুমাইশার নেকাবটা এক টানে খুলে ফেলে রুমাইশার গলা চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাফওয়ানের দাঁতের চাপে ব্যথায় ককিয়ে উঠল রুমাইশা। দুই হাত দিয়ে সাফওয়ানকে নিজের থেকে সরানোর চেষ্টা করল ও, কিন্তু সাফওয়ানের শক্তির সাথে পেরে উঠল না। এক হাতে গলা ধরে অন্য হাতে শক্ত করে রুমাইশাকে নিজের সাথে চেপে ধরে আছে সাফওয়ান। রুমাইশা এইবার গায়ের সমস্ত শক্তি দিয়ে সাফওয়ানের বুকে কিল ঘুষি চালাতে লাগল, কিন্তু তাতে সাফওয়ানের সামান্যতম হেলদোলও হলো না। কিছুক্ষণ পর রুমাইশার ঠোঁট ছেড়ে দিল সাফওয়ান, কিন্তু নিজের থেকে দূরে যেতে দিল না ওকে। রুমাইশার মুখের কাছে মুখ রেখে ওর চোয়াল দয় হাত দিয়ে চেপে ধরে হিসহিসিয়ে বলে উঠল, তোর সাহস কত বড়! আমার কথা অমান্য করে গাড়ি থেকে নেমে যাচ্ছিস? এত স্পর্ধা কে দিয়েছে তোকে? চুপচাপ এখানে বসে থাকবি, এক পাও এদিক ওদিক হলে জানে মেরে ফেলবো একদম। বলে রুমাইশাকে নিজের কোলের ওপরে রেখেই আবার ড্রাইভিং শুরু করল ও। রুমাইশার নেকাব খোলা এখনো। চোখ থেকে পানি পড়ে ভেসে যাচ্ছে। বারবার হাত দিয়ে মুছে ফেলছে সে কান্না ও, তারপর সাথে সাথেই আবার চোখ ভর্তি হয়ে আসছে। নিঃশব্দে নিজের মনের কষ্টগুলো বের করে দিচ্ছে ও। ঠোঁটটা সাফওয়ানের দাঁতের আঘাতে এক পাশ থেকে কেটে গেছে একটু, সেখানটা লাল হয়ে ফুলে গেছে। সাফওয়ান দেখছে সব, কিন্তু কিছুই বলছে না। চুপচাপ ড্রাইভিং করে চলেছে। মিনিট 10 পর কলেজে এসে পৌঁছালো ওরা। কলেজের মেইন গেট দিয়ে ঢুকলো সাফওয়ানের কালো রঙা মার্সিডিজ বেঞ্চটি। সবাই উৎসুক হয়ে দেখতে লাগলো সাফওয়ানের এই নজর কাড়া গাড়িটা। আর ওর ডিপার্টমেন্টের ছেলে মেয়েগুলো জেনে গেল আজ সাফওয়ান স্যার ক্লাস টেস্ট নিবেন সশরীরে। পার্কিং লটে গিয়ে গাড়ি পার্ক করল সাফওয়ান। রুমাইশা সাফওয়ানের কোলের ভেতর বসার তো অবস্থায় চোখ দুইটা ভালো করে মুছে নেকাব দিয়ে আবার নিজের মুখটা ঢেকে নিল। কলেজে ঢুকে প্রথমেই ইংলিশ ডিপার্টমেন্টের বিল্ডিং। রুমাইশা গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। আর বেরিয়েই দেখল ওর ডিপার্টমেন্টের সিনিয়ররা আর ক্লাসমেটরা হা হয়ে দাঁড়িয়ে আছে ডেস্কের সামনে। ওদের অমন করে তাকানোয় অস্বস্তিতে পড়ে গেল রুমাইশা। কাঁধের ব্যাগটা ভালোভাবে হাত দিয়ে ধরে নিল। পা বাড়াতে পারছে না। আশেপাশের মানুষগুলোর এমন বিস্ময়াভিভূত চাহনি দেখে ওর লজ্জা লাগলো খুব। মাথা নিচু করে হেঁটে ডেস্কে যাওয়ার সিদ্ধান্ত নিল ও। পেছনে থেকে তখন সাফওয়ান বেরিয়ে এলো, জিন্সের প্যান্ট এর সাথে কালো রঙা পাঞ্জাবি পরনে ওর। পাঞ্জাবির হাতাটা কনুই পর্যন্ত গুটিয়ে রাখা, এখন ওর শরীরের সাপর আবরণটা অনেকখানি ইনভিজিবল হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে সেটুকু ওর শরীরের লোপের কারণে ঢাকা পড়ে গেছে। চোখে ব্ল্যাক কালারের গগলস আর মুখে মাস্ক পরে আছে ও। চুলগুলো কুইফ স্টাইলে উপরের দিকে উঠানো। ঘুরে এসে ও দাঁড়ালো রুমাইশার পাশে। ইয়া লম্বা সাফওয়ানের পাশে রুমাইশাকে পুচকে দেখালো একদম। সাফওয়ান এসে গম্ভীর গলায় বলে উঠল, শেকর গজিয়েছে নাকি? যাচ্ছিস না কেন? কোলে করে দিয়ে আসতে হবে নাকি তোকে এখন? সাফওয়ানের কথায় রুমাইশা একবার কটমটে দৃষ্টিতে তাকালো ওর দিকে। আর তারপর মুখ ঝামটা মেরে গট গট পায়ে হেঁটে চলল নিজের ডিপার্টমেন্টের দিকে। আর সাফওয়ান রুমাইশার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ডিপার্টমেন্টের অফিস রুমের দিকে এগোলো। এদিকে রুমাইশা ডেস্কে পৌঁছাতেই ওর ক্লাসমেটরা মৌমাছির মতো ছেকে ধরল ওকে। রোজা রেখে এত কাজকর্ম করে বেশি লিখতে পারিনি, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।